বন্ধ হয়ে গেছে কলকারখানা। এভাবে স্বাবলম্বী করতে চাইছে পশ্চিমবঙ্গের নারীদেরকে, পশ্চিমবঙ্গের পুরুষদেরকে। কিন্তু বহিরাগতরা, বিজেপির পাঠানো দুষ্কৃতীরা ঝাড়খণ্ড, বিহার থেকে বা বাইরে থেকে এসে সেখানে নারীদেরকে ধর্ষণ করে দিয়ে এখান থেকে এই যাবতীয় গল্পের সূত্রপাত। কোন গল্পের কথা বলছি? সন্দেশখালীর গল্পের কথা বলছি। হ্যাঁ, এটা শুনলে না অনেকটা গল্পের মতনই মনে হয়। অনেক সময় মনে হয় না যে যিনি ভিলেন থাকেন তিনি ভিলেনের সামনে গিয়ে, অর্থাৎ পুলিশ বা বাহিনী একসঙ্গে সেই ভিলেনের সামনে যান এবং ভিলেনকে যে কোনোভাবে পর্যদস্ত করবার চেষ্টা করেন, কিন্তু হয় না। আলটিমেট পুলিশরা ফিরে যায়, তার কারণ তিনি তো মাসিহা, কারো কাছে মাসিহা কিংবা কারো কাছে ত্রাস। এখন বিচার করবেন দর্শকরা, আদতেও তিনি মাসিহা নাকি ত্রাস সেসব তো কল্পনার অতীত। কিন্তু প্রশ্ন উঠছে সন্দেশখালীকে নিয়ে রাজনৈতিক তরজাকে ঘিরে। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন 1 বছর অতিক্রান্ত এবং তারপরে একদম বছরের শেষ প্রান্তে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে এসে পৌঁছেছেন। সন্দেশখালীতে গিয়ে নানান রকম বার্তাও দিয়েছেন গতকাল, অর্থাৎ 30শে ডিসেম্বর। আজ বছরের একেবারে শেষের দিনে এসে, অর্থাৎ 31শে ডিসেম্বরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই একই জায়গায় পাড়ি দিলেন। প্রশ্ন নানান রকম রয়েছে, রাজনৈতিক তরজা তো হবেই, তার কারণ রাজনীতিকরণ করবার যে চেষ্টা চলছে, কে করছে, কারা করছে, জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা, আর ঠিক আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো সন্দেশখালী। তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আজকে বিশদ আলোচনায়। দেখুন। মিটে গিয়েছে লোকসভা নির্বাচন, এখন সন্দেশখালী শান্ত থমথমে। 1 বছর পর সেই সন্দেশখালীতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানের ব্যবস্থাও করেন তিনি। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালী আন্দোলনের প্রসঙ্গ। বলেন, জানি এখানে অঙ্কের খেলা হয়েছে, দেখলেন তো সবই ভাঁওতা। যা হয়েছে আমি ভুলে গিয়েছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে উঠে আসুক। ঘাটা ব্রিজ এগুলো তো হয়েছেই, এরকম অনেক প্রকল্প আছে, বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে নানা রকম। তাছাড়াও বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার ভুল বোঝায়, মিথ্যে কথা বলে। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক। একই সঙ্গে সন্দেশখালীর সবাইকে মিলেমিশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না। সোমবার সন্দেশখালীর প্রশাসনিক সভা থেকে সন্দেশখালীর মহিলাদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পৌষ পার্বণ হচ্ছে, মা বোনেরা পিঠে উৎসব হচ্ছে, তো কোনো দুষ্ট লোকের কথা শুনবেন না, কেউ ডাকলে চলে যাবেন না। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে।
চলতি বছরের 5ই জানুয়ারি থেকে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালী। লোকসভা ভোটের আগে উত্তর 24 পরগনার ওই এলাকা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনা প্রবাহের পর এই প্রথমবার সন্দেশখালী গেলেন মুখ্যমন্ত্রী। তার এদিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, সন্দেশখালী। আগামী 1 ঘন্টা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে বোঝার চেষ্টা করব কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। সন্দেশখালী স্টিং অপারেশন নয়, কিন্তু সন্দেশখালী স্টিং অপারেশনের নেপথ্যে কী ছিল, কিংবা এই পর্যায়ে এসে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন 30 তারিখই বেছে নিলেন, বছরের শেষ দিনের ঠিক আগের দিনটাকেই বেছে নিলেন সন্দেশখালীর জন্যে, কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন বছরের শেষ দিনটাকে বেছে নিলেন সন্দেশখালী যাওয়ার জন্য, বা সন্দেশখালীর পারদ কেন হঠাৎ করে আবার চড়তে শুরু করলো রাজনৈতিক ময়দানে, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছে আমাদের সঙ্গে অনলাইনে ভার্চুয়ালি মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুড়বে তৃণমূল সমর্থক। কিন্তু তার আগে আমি সৌমেনবাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সৌমেনবাবু, 30 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1 বছর শেষ অতিক্রান্ত, তারপরে গিয়ে সন্দেশখালীতে আগমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বলছেন টাকার অঙ্কের খেলা হয়েছে। আসলে সন্দেশখালী যে অঞ্চলটি নিয়ে আমরা দেখেছি গত বছর আগেও, আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, বিভিন্ন চ্যানেল যে উত্তপ্ত হয়ে উঠেছিল বাদ বিতণ্ডায়। বিভিন্ন বিষয়ে বলা হয়েছিল এই সন্দেশখালীর আন্দোলন আগামী নির্বাচনে কতটা প্রভাব পড়বে কি পড়বে না, এই নিয়েও বহু আলোচক তাদের মতামত রেখেছেন। সেখানে আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম যে এই যে মোটামুটি মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় থাকা একটি প্রান্তিক অঞ্চল, এই অঞ্চলে ঘটে যাওয়া যে কার্যক্রম এবং সেই অঞ্চলের মানুষই সেই ঘটে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, এবং সেইটা তাদের স্বল্প ক্ষমতার অলিন্দে থেকেই সেই প্রতিরোধকে তারা ছড়িয়ে দিতে কতটা সক্ষম হবে কি হবে না। কিন্তু সময় বয়ে গেছে, আমরা দেখেছি জল অনেকটা বয়েছে। তখনই বলা হয়েছিল বা বলেছিলাম আমি যে নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব অনেকটাই হবে না, কারণ আমরা দেখেছি যে রাজনৈতিক সংস্কৃতির পরম্পরা পশ্চিমবঙ্গে চলেছে, সেখানে শাসক গোষ্ঠী সেখানে দাঁড়িয়ে একটি ঘটনাকে ড্যামেজ কন্ট্রোলের জায়গায় যখন নিয়ে যায়, সেই ড্যামেজ কন্ট্রোলের জায়গা থেকে উত্তরণের বিরোধী গোষ্ঠী বা বিরোধী শক্তির কর্তব্য থাকে সেই আন্দোলনটাকে শাসকের বিরুদ্ধে আরো প্রসারিত করা এবং আন্দোলনকে মেন কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর ধরে যে পশ্চিমবঙ্গের বিরোধী দল যারা আছেন, বিজেপি এবং বাম, যৌথভাবে ধরছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা উপাখ্যান বা ন্যারেটিভের মধ্যে তারা ঘোরাফেরা করছেন, যেটাকে আমরা রাজনীতি বিশ্লেষকরা প্রায় বলে থাকি বাবল অফ কনসাসনেস। অর্থাৎ শাসকের তৈরি পথেই বিরোধীরা হাঁটতে বাধ্য হয়। অর্থাৎ আমরা যেমন একটা বাবুল গাম আমরা যখন খাই, চিবোই, চুইং করি, চাবাই, সেটাকে হাওয়া দিয়ে আমরা ফোলাই, আবার যখন ইচ্ছা হয় আমরা টেনে আনি। ঠিক তেমন ভাবে সমাজ বিজ্ঞানেরও বলা হয় শাসক এক ধরনের গেম প্ল্যানের মধ্যে যায়, স্বাভাবিকভাবেই তার গভর্নেবিলিটির মধ্যেই পড়ে, শাসন প্রক্রিয়ার মধ্যেই পড়ে,
কোনো ড্যামেজ কন্ট্রোলের ক্ষেত্রে এই মেকানিজম তৃণমূল কংগ্রেস সাকসেসফুলি হয়েছে। এবং মনে থাকতে পারে যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি তখনই এখানে পা দেব যখন সেই যে নির্বাচনী রাজনীতিকে ধরে তার পাখির চোখ, সেখান থেকে রাজনৈতিক ক্ষমতার বৃত্তটা যে অল্প স্বল্প ফাঁকা হয়ে গেছিল, সেই গ্যাপ ফিলিং যখন হবে। এবং আপনি বলতে চাইছেন সোমেনবাবু যে রাজনৈতিক বৃত্তটা কোনো এক জায়গায় পরিপূর্ণ করবার জন্য 30 তারিখে আগমন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশ্যই এটা জানা, আপনার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন স্টুডিওতে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আমি যে প্রশ্নে ছিলাম সোমেনবাবু, বৃত্ত পরিসর ঠিক করবার চেষ্টা করছেন, বৃত্তটাকে কোথাও কমপ্লিট করবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, বৃত্তটা ছিলই, কিন্তু যে বৃত্ত দিয়ে তার ভোট, পশ্চিমবঙ্গের যে কালচার, সেখানে ভোট জড়ো করতে হয়, ভোট হয় আর ভোট করানো হয়, এই ত্রিফলা মেকানিজম থাকে। এই ত্রিফলার মধ্যে যে কোনো একটা ফলায় যাদের দিয়ে ভোট করানো হয় বা ভোট জড়ো করানো হয়, সেইখানের ক্ষেত্রে নেতৃত্বের মধ্যে একটা কোথায় যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ফাঁক তৈরি হয়, তার ফলে নিচুতলার যে ধুমায়িত অসন্তোষ, সেটা ভেন্টিলেশনের জায়গা নেই, বা একচ্ছত্রমূলক আধিপত্যের যে জায়গা, সেই জায়গায় যে নেতৃত্ব লোয়ার লেভেলে আছে, তাদের মধ্যে কোথাও গোষ্ঠী কন্দলের আঁচ ওপরতলা ধরে রাখতে পারেনি বলেই নিচের কর্তৃত্বের বাঁধনে ফাটল লেগেছে। সেই কর্তৃত্বের বাঁধে ফাটল লাগলে সেখানে তো নোনা জল ঢুকবে এবং কৃষি জমি দ্রুত ভেরিতে পরিণত হবে, এবং সেই ভেরির বখরা, ইটের ভাটার বখরা সব মিলিয়ে যে কাঁচা পয়সা যে উত্তরোত্তর বৃদ্ধি, এই কাঁচা পয়সার উত্তরোত্তর বৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তির সঙ্গে গাঁটছাড়া করে যে অংশীদারিত্ব, সেটা এই ভূ রাজনীতির বহুদিনের অংশ। আমরা ছোট্ট করে ইতিহাস প্রায় ভুলে যাই। এখানে কিছু দূরেই এই ভূগোলেই সেই মাস্টারমশাইয়ের কথা, সেই আমাদের বরুণ বিশ্বাসকে আমাদের মনে রাখতে হয়, সেই ভূগোলেরই অঙ্গ কিন্তু এই সন্দেশখালী। ঠিক, আমি গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, সৌমেনবাবু বলছেন কর্তৃত্বের বাঁধনে ফাটল, ঠিক সেজন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখটাকে বেছে নিলেন এবং ঠিক বছর শেষের দিনের ঠিক আগের দিন পৌঁছে গেলেন সন্দেশখালী? 1 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মনে হলো না সন্দেশখালীতে যাই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, না, ওই যে বললাম কর্তৃত্বের, সৌমেনবাবু, আমি গৌরাঙ্গবাবুকে জিজ্ঞেস করেছি। সৌমেনবাবু, আমি গৌরাঙ্গবাবুকে জিজ্ঞেস করেছি, আমি গৌরাঙ্গবাবুর থেকে উত্তরটা নেব। গৌরাঙ্গবাবু বলুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী বা দক্ষিণ 24 পরগনাতে গেছেন, এটা কি প্রথমবার? 2000 না, সন্দেশখালী এই 1 বছরের প্রথমবার। এই 1 বছরের প্রথম? আমি সেটাই তো বলছি, 1 বছর ধরে কোথায় ছিলেন? আমাদের বিষয়বস্তুটা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, এটা প্রশাসনিক মিটিং ছিল। প্রশাসনিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো মানুষকে দেওয়ার কথা ছিল, যেগুলোকে দেওয়া হয় প্রতিটা জায়গায়, প্রতিটা জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরছেন, এবং এটা 2011 সাল থেকে দেখেছি যে দুয়ারে সরকার প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে সমস্ত পরিষেবাগুলো বা দানগুলো করা দরকার, সেগুলোকে তিনি করছেন। সন্দেশখালীতেও তিনি গেছেন, সেটা নিয়ে অহেতুক রাজনীতির বিষয় এখানটায় নয়। আমরা যেটা বলতে চাচ্ছি যে 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মানচিত্রে এবং পৃথিবীর মানচিত্রে বিভিন্ন দেশে সন্দেশখালীকে ইস্যু করে যে সমস্ত প্রোপাগান্ডা তৈরি করে, জমি স্ক্যাম বলুন বা আপনার বিভিন্ন ধরনের মামলাগুলো বলুন, যেগুলো নিয়ে শুরু হয়েছে, বা রেশন দুর্নীতি বলুন, জমি স্ক্যাম বলুন, বা গণধর্ষণে, একটাও কি প্রুভড হয়েছে? কেন এখন পর্যন্ত ইডি, সিবিআই, আমরাও চাই
যদি কেউ অপরাধী থাকে যদি এগুলোর সাথে যুক্ত থাকে তাহলে তাকে প্রমাণটা করে তাকে জেলে পুড়ে ওটা তাকে শাস্তিটা আজকে যাকেই নিয়ে যাক না কেন কিন্তু সন্দেশখালীকে ইস্যু করে দিয়ে গোটা বাংলাকে যারা ভোটের রাজনীতি করবার জন্য যারা গোটা বিশ্বের মানচিত্রে পশ্চিমবঙ্গকে হেয় করার চেষ্টা করলো, তারা কি বকলমে নিজেকেই হেয় করলো না? তো না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর পরে সেটা বুঝতে পারলেন, সন্দেশখালীতে সেই জন্য পৌঁছলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব শিডিউল রয়েছে, শিডিউল অনুযায়ী তিনি গেছেন। মানে 1 বছরে একবারও সন্দেশখালীতে শিডিউল মনে হলো না। 1 বছরে যাওয়ার হয়তো পরিস্থিতি ওটা তৈরি হয়নি, ইচ্ছা হয়নি। না, ইচ্ছের বিষয় না, হয়তো যেগুলো দেখানো হচ্ছে সেগুলো হয়তো ফলস ছিল, তাই জন্য তো 1 লক্ষের উপরে বেশি ভোটে মানে 1 বছর ধরে সেটাই ট্যালি মানে যাবতীয় দিক থেকে দেখছিলেন। প্রোপাগান্ডা তৈরি করে ওখানে আবার বাইরে থেকে কোনো মেশিন নিয়ে আইছে, রোবট চালিত কিছু মেশিন নিয়ে আইছে, ঘরে ঘরে ঢুকানো হচ্ছে। এনআইএ তদন্তের তো এটা পার্ট। এনআইএ কি জিরো? তো এনআইএ তদন্ত করে পেল হচ্ছে 0, অশ্বডিম্ব পেয়েছে, একটা অশ্বডিম্ব যেটা সবাই জানে, মানুষ বুঝতে পারছে। না হলে 1 লক্ষ ভোটে যদি সত্যিই গণধর্ষণ হয়ে থাকতো, যদি জমি কেলেঙ্কারি হয়ে থাকতো, তো যদি সত্যিই হয়ে থাকতো, তাহলে 1 লক্ষ ভোটে বিজেপি প্রার্থীকে হারতে হতো। সবকিছু ভোটের অঙ্কে মাপবেন না। আমি সোমেন বাবুর কাছে ভোটের অঙ্কে আমি আসছি বাবু। না ভোটের অঙ্কে শেষ কথা বলে না। না, মানুষ কতটা রায় দিতে পারছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবু। না, আমি অত্যন্ত স্পেসিফিক ভাবে আমি সোমেন বাবুর কাছে যাবো, কারণ তারপরে আমি রুবিদির কাছে চলে যাবো। আমি আসছি সোমেন বাবু। আমি শুধু একটা বিষয়টা জানতে চাইবো, যেটা বললেন সরাসরি গৌরাঙ্গবাবু বলছেন, আপনি শুনতেও পেয়েছেন। গৌরাঙ্গবাবু বলছেন যে এনআইএ তদন্ত হলো, রোবট গেল, বিভিন্ন রকম রোবোটিক সিস্টেম সেখানে ইনজেক্ট করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না, অশ্বডিম্ব। তিনি একদম কোট অশ্বডিম্বের কথা বললেন। আমি শুধু একটু স্পেসিফিক্যালি আপনার থেকে জানতে চাই, সন্দেশখালী থেকে বাংলাদেশের সীমান্ত কত দূর জানতে পারি? আমি এর আগেই বলেছি যে ভৌগোলিক অবস্থান এবং আপাত অনেকটাই বিচ্ছিন্নতা এই দুষ্কৃতিকারীদের হাতে পুরো অঞ্চলটাই একটা বলা যায় যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করার জামানা কিন্তু যে তৈরি হয়েছিল বাম জামানা থেকে। আমি উদাহরণ যেটা দিয়ে শেষ করেছিলাম পুরো এর আগের বক্তৃতা, সেটা বলছিলাম যে বরুণ বিশ্বাসের ক্ষেত্রেও একটা পার্টে আমরা ঠিক এই স্পেসিফিক ভৌগোলিক রেখাতেই দেখেছিলাম। দীর্ঘ সময়ব্যাপী যেন একটা যে আমাদের 70-এর দশকে দেখা শোলে সিনেমার আমজাদ খানের এপিসোড যেন ছিল, অর্থাৎ যেন একটা বিচ্ছিন্ন দিক। সেখানে মূল রাজনৈতিক কারিগররা তাদের ভোট জেতার জন্য এদের সঙ্গে আপোষ করতে বাধ্য হয়, বা বলা যায় কোনো রাজনৈতিক প্রতিনিধিত্বকারীকে এদেরকে ভেঙে দিয়ে, দুর্গকে ভেঙে দিয়ে তাদের স্বচ্ছতার মেইন স্ট্রিমে নিয়ে আসার মতো অভিপ্রায় দেখা যায়নি। কারণ মনে রাখতে হবে সেটা অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজের থেকে এই সময়ের নেতারা অনেক বেশি মানে অনেক প্র্যাকটিসটা হয়ে যায় কত সহজে আমি ভোট জড়ো করতে পারি। অর্থাৎ এটা যেন অনেকটা সেই সন্দেশখালী, তারপরে বনগাঁর এই যে প্রান্তিক সীমানা অঞ্চল, এগুলোতে আপনি যদি ভিজিট করেন সকালবেলা দেখবেন, আমি নিজে দেখেছি অনেক জায়গায়, দেখবেন ওই মাচা করে বাঁশের মাচা করে বিভিন্ন জায়গায় দেখবেন পুরুষ যারা আছে তারা বসে তাস খেলছে, বসে আছে, মানে একটা নিরলস, একটা মধ্যে অলস একটা জনজাতির মতো সব বসে আছে। কখনো কোশ্চেন করবেন, বলবেন না আমাদের কাজকর্ম শুরু হয় সূর্যাস্তের পরে। আচ্ছা, অর্থাৎ এটা প্রায় ওপেন সিক্রেট যে ইছামতি নদী তাদের কাছে এপার ওপারের এক ব্যবসার জায়গা, এবং একই সঙ্গে এই সীমান্ত অঞ্চল তাদের কাছে এক ধরনের অর্থনৈতিক মানে কারবারির একটা জায়গা, যেটা সহজ পথে তারা অনেক কাঁচা পয়সা ইনকাম করতে পারে। একই রকম ভাবে বাঁধ ভেঙে দিয়ে কৃষি জমিকে দ্রুতভাবে ভেরিতে পরিণত করলে 2.5 মাসে কয়েক লক্ষ টাকার মুনাফা হয় মিন বেচে, গলদা চিংড়ি বেচে। এই যে সোমবাবু, রাজনীতিটা কোনো একটা জায়গায় ব্যবসার একটি জায়গা হয়ে যাচ্ছে কি? না হলে লক্ষ লক্ষ টাকার লেনদেন, এবং তারপরে আপনি বলছেন রাজা রাজপাটের কথা বলছেন, একটা ইজারাদারদের কাছে ইজারা আছে, সেখানে
হ্যাঁ হ্যাঁ বলুন সৌমেনবাবু বলুন। শাসকের রং বদলায় কিন্তু ইজারাদারিত্ব বদলায় না। বেশ, আমি রুবিদির কাছে যাব। রুবিদি, রাজার রাজপাট প্রজার আদরের চাইতেও কি বেশি? বিষয়টা হচ্ছে এখানে যা পরিস্থিতি সেখানে হচ্ছে মারাত্মক পরিস্থিতি, এবং সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু পুরোপুরি সমাধান হয়নি। এই শেখ শাহজাহানের মতো এখনো অব্দি লোকগুলো ওখানে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনো সেই আতঙ্কে রয়েছে। কি বলছেন একটু আগে মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়? তো মুখপাত্র- বক্তব্যে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে দুষ্টু লোকেদের কথায় না আসতে, আর আপনি বলছেন এক্স্যাক্টলি, সন্দেশখালীতে তার এখনো মানে সমস্যা মমতা আছে। বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করলো যে ওখানে এতদিন দুষ্টু লোকেরা ছিল এবং তারা রাত্রেবেলা ডাকতো। না না, সেটা তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের তাদের মধ্যেই নিজেদের লোকের কথা কিন্তু বলেনি, স্বীকারোক্তি আপনাদের পাওয়া কথা যাচ্ছে। বলেছে, আপনাদের কথা কি বলেছে, বলছেন? আপনাদেরকে দুষ্টু না না, লোক বলছে। দুষ্ট লোক শুনুন, দুষ্ট লোক ওখানে ভারতীয় জনতা পার্টি এখনো মানে দায়িত্বেই নেই, সুতরাং আচ্ছা। দুষ্ট লোক ভারতীয় জনতা পার্টি কি করবে? স্টিং কি করে অপারেশন, নিতে স্টিং পারবে? অপারেশন থেকে আপনি শুরু করে বলুন না, যাবতীয় জিনিস তো স্টিং বিজেপির দিকেই অপারেশনটা যাচ্ছে। তো মাননীয়া যেটা করতে চেয়েছে সেটা তো করতে পারেনি পুরোপুরি। সাধারণ মানুষ, মায়েরা বারবার করে বলছে যে তাদের সাথে দিনের পর দিন অত্যাচার হয়েছে। তারা যখন পুলিশের কাছে গেছে কিন্তু তারা এফআইআর টুকু নেয়নি, তারা তার এগেনস্টে গিয়ে দেখেনি, গিয়ে কেস করেনি। উল্টে পুলিশ তাদেরকে বলেছে যে যান আপনারা শেখ শাহজাহানের কাছে যান, যান আপনারা উত্তম হাজরার কাছে যান। এ ধরনের মন্তব্য করা হয়েছে পুলিশ প্রশাসনের থেকে। তাহলে আপনারা ভাবুন, পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের পায়ের তলায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা করা দরকার। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহানের হয়ে কথা বলেছে, এরকম একজন দুষ্কৃতের হয়ে কথা বলেছে যে নাকি রাত্রি 2টোর সময় মহিলাদেরকে ডেকে পাঠায় পিঠা বানাতে। এই জন্যই এনাদের পায়ের তলায় থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই এদেরকে এরা মানে আরো অনেক বড় বড় আখ্যা দিয়েছে এবং মানে স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দিয়েছে এই কারা, এই তৃণমূলের নেতারা। এবং এখানে রুবিদি, যে কথাটা বলছে, রুবিদি, আমি একটু বিষয় একটু আমার মনে পড়ছে না, একটু যদি স্মৃতি একটু চেক করবার চেষ্টা করব। সম্প্রতি যেন বিজেপির কোন একজন নেতা সম্প্রতি শ্লীলতাহানির জন্য খুব নাম হয়েছিল। দেখুন এটা এআই ভিডিও ছিল, এটা পরিষ্কারভাবে বলা হয়েছিল এবং তার এগেনস্টে রেখা পাত্রর এগেনস্টেও এই যে কথাগুলো বলা হয়েছিল, তৃণমূলের থেকে কেস করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছিল, সেটা কিন্তু ভুয়ো বেরিয়েছিল। তো সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্যপাত করতে হবে। এই যে তৃণমূল বারবার করে বলছে, আপনি এখনো যদি সন্দেশখালীতে যান দেখবেন সাধারণ মানুষের ঘর নেই, সাধারণ মানুষের পানীয় জল নেই, সাধারণ মানুষের মানে পাশে যে সামনে যে লাইটের ব্যবস্থা থাকে সেখানে লাইটটুকু নেই, এরকম একটা কন্ডিশনে তারা কোনো রকম ভাবে বেঁচে আছে। এবং এই তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু বারবার করে এদেরকে থ্রেটনিং করেছে, তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে। তাদের মায়েদের মুখে আপনারা শুনবেন, মায়েরা যখন বলতো যে না আমরা যাব না রাত্রি 12টার সময়, যাব না রাত্রি 2টোর সময়, বলতো আপনার ছেলেকে তুলে নিয়ে যাব, আপনার ছেলেকে মার্ডার করে দেব। যে মায়েরা যেত না, যেই বাড়ির মহিলাদেরকে তাদের ভালো লাগতো তাদেরকে দিনের পর দিন নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার হয়েছে। এইসব কথাগুলো রুবিদি বাড়ির সন্তানদেরকে পুরনো হয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমরা শুনতে চাইছি না এই জন্যই, তার কারণ মাটি খুঁড়লে এবং বারবার নিজেদের দিকে আঙুল তুললে খুব খারাপ লাগে। মূল কথা হচ্ছে বাংলার অপমান হচ্ছে এইভাবে। যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তা তো সত্যি আমরাও কথা বলছি এই বিষয় নিয়ে, আমরাও আওয়াজ তুলেছি রুবিদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সব মানছি, ভোটের যে কথাটা গৌরাঙ্গদাও বললেন, ভোটের অঙ্কে বা ভোটের হিসেব নিকেশের ক্ষেত্রে সেটা কেন পোট্রে হলো না? প্রতিফলন তো হওয়া উচিত ছিল। ভোটের কেন পোট্রে হলে না? এই দেখতে পাচ্ছেন লাভলিকে, দেখতে পাচ্ছেন তো? ভালো করে দেখুন, লাভলি খাতুনকে দেখতে পাচ্ছেন তো? আমি একটু বলবো পিসাকে বলবো ফুল স্ক্রিন করতে। রুবিদি আরো একবার দেখান, ফুল স্ক্রিন করতে। হ্যাঁ একবার একটু দেখুন। হ্যাঁ দেখা যাচ্ছে। ফোনটাকে আপনি আপনার রাইট সাইডে একটু করুন, আপনার রাইট সাইডে, লেফটে। হ্যাঁ, কি বলতে চাইছেন বলুন। দেখুন, ইনি পঞ্চায়েত প্রধান। ইনি কে জানেন? ইনি বাংলাদেশের একজন অনুপ্রবেশকারী। আচ্ছা, ইনি এসছে এবং এখানে তৃণমূলের হয়ে তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন এবং ইলেকশনে দাঁড়ানোর পর কি দেখা গেছে, সে নাকি পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। আপনি ভাবুন এরকম সন্দেশখালীতে কতজন হয়ে আছে, তার কি গ্যারান্টি আছে? এখন অবধি তো এগুলো লিস্টেড হয়নি। এই জন্যই এনআরসিটা ভীষণভাবে প্রয়োজন ছিল, জানেন তো? এনআরসিটার বিরোধিতা কেন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর নেতা নেত্রী যারা রয়েছে তারা হয়তো অনুপ্রবেশকারী। এটা তো অবশ্যই আমি তৃণমূল সমর্থকের থেকে আমাকে একটু অ্যান্সার নিতেই হবে, আমি একটু সময় নেব। গৌরাঙ্গদা কি বলবেন? যে ছবিটা দেখাচ্ছে রুবিদি, বাংলাদেশে অনুপ্রবেশকারী পঞ্চায়েতে, সে কি?
দেখুন, এটা হচ্ছে যখন ইলেকশনে কেউ দাঁড়ায় সেই সময়টাতে সমস্ত কিছু বিডিও অফিসে সমস্ত তার ডকুমেন্টস দিতে না, হয়। তাই বলে বাংলাদেশে অনুপ্রবেশ এটা করে ওটা গরমদা? ওনারা বললে পরে যে তার যথার্থতা থাকবে, অভিযোগ করলে যথার্থতা থাকবে, এর তো কোনো মানে বা প্রশ্ন এখানে অর্থাৎ ওঠে না। রবিদি আপনি মিথ্যে কথা বলছেন, অন এয়ারে বলছে গরমদা আপনি মিথ্যে কথা বলছেন। 100% না হলে পরে রবিদি, আপনি মিথ্যে কথা বলছেন। আসলে আমি একটা গরমদা মিথ্যে কথা বলছে কিনা একটু জেনে নি। রবিদি আপনি মিথ্যে কথা বলছেন অন এয়ারে, ভিডিও অফিসের ট্রাইব কাছ টিভি থেকে- বাংলায় আপনি মিথ্যে কথা বলছেন রবিদি। নিউজ চ্যানেলে দেখানো হয়েছে, আপনি নিউজ যদি ওনাদের চ্যানেলে মিথ্যা কথা নিউজ বলেন, চ্যানেলে তো ধর্ষণ প্রতিদিন উনি দেখানো হয়েছে, এবং এটা প্রতিদিন ধর্ষণ দেখানো হয়েছে, প্রতিদিনই ধর্ষণ হয়েছে। তো প্রচুর জঙ্গিদেরকে প্রমাণ- ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, কিভাবে জঙ্গিদেরকে গরমদা নিউজ চ্যানেল প্রতিদিন দেখায়নি। নিয়ে আসেন এবং জঙ্গিদের ভোটার লিস্টে নাম তোলেন, এভাবেই আপনারা জয়ী হয়েছে। কখনো নয়, কি কখনো করছেন নয়। আপনারা? মানুষের এটা হয় না। আপনারা নাচতে না জানলে ব্যাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা মনে হয়। হ্যাঁ, বলবেন না এটা, এগুলো বলবেন না। নাচতে না জানলে উঠান বাঁকাই মনে হয়। আমাদের বিষয় যে আমাদের বাংলাকে ভোটে জেতার জন্য যখন অমিত শাহ 2024-এর ইলেকশনের আগে, লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কার্য করতে আসলো, অমিত শাহ মিটিং করে গেলেন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি, কেন্দ্র সরকারের মিটিং করে গেলেন। তার 15 দিনের মধ্যে সন্দেশখালী ঘটনা ঘটলো। এই সন্দেশখালী ফলস এবং মিথ্যা, এর দায়ভার অমিত শাহকে নিতে হবে, এর দায়ভার শুভেন্দু অধিকারীকে নিতে হবে। আপনাদের গঙ্গাধর কয়াল নিজে বলেছে যে 500 টাকা করে দিয়ে আমাকে পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী, যারকে মিথ্যা কথা বলানোর জন্য। গঙ্গাধর কয়ালের অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। কোনো কিছু মিথ্যা, বাংলাকে আপনারা বহিরাগত, বিজেপি বাংলায় বহিরাগত, বাংলাকে অপমান করার জন্য বাংলার নারীদেরকে অপমান করেছে, বাংলার মা বোনেদেরকে অপমান করেছে। লজ্জা হওয়া উচিত আপনাদের। বাংলার মা বোনেদেরকে অপমান এবং রাজনীতি করবার জন্য, ভোটে জিতবার জন্য আপনারা বাংলার মা বোনেদের অপমান করছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের, পদত্যাগ করা উচিত আপনাদের। মণিপুরে উলঙ্গ করে ধর্ষণ করে রাস্তায় করা হয়, তখন কোথায় থাকে প্রধানমন্ত্রী? এখানে প্রধানমন্ত্রী চলে আসে বাংলায়, কিন্তু মণিপুরে যেতে পারে না, মণিপুরে যেতে পারে না, কিন্তু বাংলায় চলে আসে। লজ্জার বিষয়, রাষ্ট্রমন্ত্রী যেতে পারে না। বেশ, গরমদা রবিদি, আমি দুজনকে থামার কথা বলছি। কিছু জয় হলো কি? যুদ্ধ জয় করলেন আপনারা? করেছেন যুদ্ধ জয়? কিছু হলো, লাভ হলো কিছু? আমার কথা হচ্ছে রুবিদি, গরমদা দুজনের কাছে অবশ্যই রুবিদি আমি আসবো, বলার সুযোগ দিয়েছিলাম, ডিব্যাটেল করার অবশ্যই সুযোগ পাবেন, অবশ্যই সুযোগ দেবো। আমি গৌরাঙ্গদার কাছে একটি স্পেসিফিক প্রশ্ন করতে চাইবো। গৌরাঙ্গদা, আপনারা কথায় নিউজ চ্যানেলকে কেন অ্যাটাক করেন? নিউজ চ্যানেল শুনে নিন প্লিজ। নিউজ চ্যানেল বারবার করে দেখিয়েছে প্রতিদিন ধর্ষণ হয়েছে। একটি নিউজ চ্যানেল যদি আপনি দেখিয়ে দিতে পারেন যা বলেছে প্রতিদিন ধর্ষণ হয়েছে, আমি মেনে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, না প্লিজ, না নাম ধরে বলবেন না সেইভাবে। আমার কথা হচ্ছে গৌরাঙ্গদা, যে কথাটাই আপনি বলুন না কেন, মূল প্রশ্ন হচ্ছে সেখানকার সাধারণ মানুষ তো বলছে, গ্রাউন্ড রিপোর্ট তো তাই বলছে। সাধারণ মানুষকেও কি নিউজ চ্যানেল, এবার কি আপনারা বলবেন যে নিউজ চ্যানেল গিয়ে শিখিয়ে দিয়েছিল? না প্লিজ শুনে নিন, সাধারণ মানুষকে কি নিউজ চ্যানেল বলছে যে আপনারা বলুন যে ধর্ষণ হয়েছে? নিউজ চ্যানেলকে অ্যাটাক করাটা বন্ধ করুন। এবার আমি বলি আপনার কথাটাকে বলি। নিউজ চ্যানেল আজকে ব্রডকাস্টিং এসে নরেন্দ্র মোদীর সময়কালে স্বাধীনতা রয়েছে তো? কি আশ্চর্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় স্বাধীনতা রয়েছে? আরে মুখ্যমন্ত্রী রয়েছে তো, রয়েছে তো। না এক মিনিট, আপনি যখন দেশের কথা তুলছেন, প্লিজ গৌরাঙ্গদা, আমি আপনার এগেইনস্ট নই গৌরাঙ্গদা, প্লিজ বি স্পেসিফিক। আমি রুবিদি আপনার কাছেও আসবো, রুবিদি আপনার কাছেও আসবো। না প্লিজ না মিডিয়াকে আক্রমণ নয় গৌরাঙ্গদা। রুবিদি আসছি, না গৌরাঙ্গদা প্লিজ, রুবিদি আমি আসছি। টিভির মতো কিছু গদি মিডিয়া নাম হলো কেন? আজকে গদি মিডিয়া তো শুনতে পাওয়া যাচ্ছে বিজেপির সময়কালে, এর আগে তো কোনো শুনি নাই। নামটা হলো কেন? কে দিয়েছে নামটা? প্রশ্নটা ট্রাইব টিভির মতো অত কিছু নিরপেক্ষ চ্যানেল রয়েছে যার সাথে আমরা সাধারণ মানুষরা কথা বলতে পারি। সরকারের বিরুদ্ধে যেই কথা বলবে কিন্তু অন্য জায়গায় কোথায় কিছু রিপোর্টার নিজের মন গড়া কথা আপনারা যদি দেখাতে না পারেন, কলকাতা টিভিকে ব্যান করে দিয়েছিলেন কেন? বলুন, কলকাতা টিভিকে ব্যান করেছিলেন কেন?
আপনারা? আমি দুজনকে থামাচ্ছি, বিশ্বাস করুন। আমি ডিবেট মানে ঝগড়া চাই। এটা সাধারণ মানুষ জানতে চায়। ট্রাই বাংলা প্লিজ, এটা কলতলা নয় প্লিজ। আমি বারবার বলছি যে ঝগড়াটা আপনারা করছেন, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। আমার স্পেসিফিক্যালি গৌরাঙ্গদার একটি কথাতে একটু হাসি পেয়েছিল, আই এম সো সরি, বাট একটা জিনিস বলতে হচ্ছে গৌরাঙ্গদা। আপনি নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যমে একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে বলছি, যে খবর করেন তারা নিশ্চয়ই কোনো অথেন্টিসিটির সঙ্গে খবরটা করবার চেষ্টা করেন। তারা কোনো দলকে এক্সট্রা করে অ্যাটাক করবার জন্য কিন্তু করেন না গৌরাঙ্গদা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বলছেন ব্রডকাস্টিং মিনিস্টারের কথা, আপনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কথা, আমি তো মানছি। আমার কথা হচ্ছে স্পেসিফিক্যালি সন্দেশখালি নিয়ে। 1 বছর সময় লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে যেতে এবং তাকে বলতে যে টাকার অঙ্কে সব কিছু হচ্ছে। এই কথাটা, এই একই কথা, দুটো শব্দবন্ধ আগেও তো ব্যবহার করতে পারতেন তিনি সন্দেশখালীর মাটিতে গিয়ে। শুনে নিন প্লিজ। সন্দেশখালীতে পৌঁছে সেই মাটিতে নেমে যেভাবে 30 তারিখে তিনি নামলেন সন্দেশখালীতে, একই রকমভাবে এই কয়েকদিনের মধ্যে যখন সেই ঘটনাগুলো ঘটছে, এই উত্তপ্ত জনতাকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লহমায় শান্তি করতে পারতেন, ঠিক যেমনটা আমরা আরজি করের ইস্যুতে দেখেছিলাম। সেটা তো তিনি করেননি। 30 তারিখের মাথায় এসে যখন সেটা একেবারে বছরের শেষ প্রান্ত, তখন গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসার কথা মনে করছেন 1 বছর পরে। তারপর আপনি বলছেন ব্রডকাস্টিং মিনিস্টার থেকে শুরু করে সন্দেশখালীতে ভুলভাল বিষয় দেখানো হয়েছে। এই কথাগুলো সত্যি মানাচ্ছে না কিন্তু গৌরাঙ্গদা। দেখুন, একটা জায়গাতে একটা মিনিস্টার বা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় শান্তির কথা বলেছেন, মানুষের উন্নয়নের কথা বলেছেন। আজকে দেখুন সন্দেশখালীতে গিয়েও সেখানে কিন্তু 28 লক্ষ বাড়ির ঘোষণা করে দিয়ে এসেছেন এবং 28 লক্ষ মানুষ যারা ঘর বাড়ি পায়নি যতটুকু আমি দুবিধি কি দেখাচ্ছে সেটা পরের কথা। যেহেতু আমার টানটার সময় আমাকে বলতে দিন, ওনার সময় উনি দেখাবেন, উনি বলবেন 24-এর ছবি দেখুন না, কটা ছবি দেখবেন বলুন কিভাবে অত্যাচার করা হচ্ছে। পরের ঘটনা আপনি কি দেখাচ্ছেন এবং আমাদের ইসে কি হয় সবকিছু আমাদের জানা আছে। আপনাদের মণিপুরে কি হয়, উত্তরপ্রদেশে কি হয়, সব জানা আছে আমাদের। বাংলায় নারীরা কতখানি সুরক্ষিত। আপনাদের কোনো একটা জায়গাতে যদি ফলস প্রোপাগান্ডা করে রাত্রেবেলা টাকা ঢুকিয়ে মানুষকে দিয়ে বলিয়ে দিয়ে যদি কেউ কিছু লোককে দিয়ে উত্তপ্ত করে দিয়ে এবং তারপরে বলে টাকা দিয়েছিল বলে এগুলো টাকা দিয়েছিল বলে আমাকে বলতে বাধ্য হয়েছিলাম, এগুলো যদি বলে আর মুখ্যমন্ত্রী দৌড়ে ছুটে চলে যাবেন, এটার কোনো মানে হয় না। গোটা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ছিল, মানুষের উন্নয়ন ছিল, আছে এবং থাকবে। মহিলাদেরকে নিয়ে যারা রাজনীতি এবং ভোটের আগে দেখুন অমিত শাহ থেকে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, ওখানে তো অমিত শাহ নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই গেছিলেন। প্রধানমন্ত্রী তো হয়েছেন, অমিত শাহ কেন নাই, নরেন্দ্র মোদী কেন নাই, শুভেন্দু অধিকারী কেন নাই, বড় বিজেপির তাবড় নেতাগুলো কেন নাই, কেন এখন হচ্ছে সাধারণ মানুষের পাশে নাই? তাহলে কি ভোটের রাজনীতি করার জন্য 6 মাসের জন্য পরিযায়ী পাখি বা পরিযায়ী শ্রমিকের মতো তারা গেছিল? এরা বহিরাগত দল, এরা মানুষের উন্নয়ন বা স্তব্ধ করে দিতে চায় এবং ভোটে দেখবেন আবার 26 ইলেকশন আসবে, আবার কোনো গিরিপিক তৈরি করবে আর আমরা সবাই সেখানে ছুটে যাব। 26 শেষ, আবার দেখবেন যে হেরে হুরে বাড়িতে বসে থাকবে, তখন দেখবেন আর সব মানছি গৌরাঙ্গদা, আমি সব মানছি। আপনি বলছেন বহিরাগত দল, বিজেপি বহিরাগত দল, ডেফিনেটলি বহিরাগত দল। হিন্দি ভাষায় কথা বলে, বাংলার সংস্কৃতি জানে না, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে, মানে সবাইকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, আমি সব মানছি। আমার কথা হচ্ছে হিন্দিভাষী লোক, আমি আসছি রুবিদি, আপনার কাছে আসছি। রুবিদি প্লিজ, বাংলাটা ভালো করে বলতে রুবিদি প্লিজ, বাংলাতে এসে বাংলা শিখতে বলুন, তারা বাংলার ভোট পাবে। বাংলাই বলতে পারে না এরা, বাংলার পোস্টারের মধ্যে যখন লেখে না, কীর্তি আজাদ বাংলা কথা বলতে পারবে না। আমি কোনো পার্সোনালি নাম নিতে, কীর্তি আজাদ, আচ্ছা বেশ, ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানদের আমরা ভোট করাচ্ছি না কিন্তু। না, 1 মিনিট, লোকসভার সাংসদ কারা হয়েছে? লোকসভার সাংসদ কীর্তি আজাদ হয়েছেন তো, ইউসুফ পাঠান হয়েছেন তো, তারা কোথায়? তারা বাংলা কথা বলতে পারে। ইউসুফ পাঠান বাংলা কথা বলতে পারে। এটা হচ্ছে লোকসভার ক্যান্ডিডেট এবং ভোট। এটা কি আশ্চর্য, তারা জনপ্রতিনিধি, আমাকে বলতে দিন। হ্যাঁ নিশ্চয়ই, এটা হচ্ছে গোটা দেশকে পরিচালনা হচ্ছে সংসদ, যিনি যারা হচ্ছে বিজ্ঞ, তাকে বাংলা না জানলেও চলবে, তাদেরকে সংসদে গিয়ে
রাজ্যসভার সাংসদ হয়েছেন একজন, সিপিআইএম এর একজন ব্যক্তি, তিনি তৃণমূলে এসেছেন, তার এগেনস্টে অনেকগুলো কেস রয়েছে। আপনারা 25 জন মার্ডারের কথা বলছেন, অনেক কিছু বলছেন, তৃণমূলে তো নিয়েছেন, আপনারা রাজ্যসভার সাংসদ বানিয়েছেন, নামটা যেন কি? আপনি বলবেন না, আপনি তো জানবেন, আপনার তো জানার কথা। আপনি বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই দেখুন, আপনি বলে দিলেন, এই দেখেন, আপনারাও জানেন যে সিপিআইএম তাদের এগেনস্টে কথা রয়েছে, তাহলে অন্যের দিকে আঙুল তো নিজের দিকে তো 4-4টা আঙুল রয়েছে। তাহলে কি আশ্চর্য? বিজেপি সবগুলো প্রমাণিত, বিজেপি সবগুলো প্রমাণিত করা, বিজেপি সবগুলো প্রমাণিত না, বিজেপি তাহলে আপনি বলছেন কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। না 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 না, বিজেপি সবগুলো প্রমাণিত, গৌরাঙ্গদা বিজেপি সবগুলো প্রমাণিত। না না, আমি গৌরাঙ্গদা আমার কথাটা উত্তর দিন না প্লিজ। বিজেপি সবগুলো প্রমাণিত, বিজেপি সবগুলো প্রমাণিত। আপনি যে বলছেন 20-25টি মার্ডারের কথা বলছেন, বিজেপি সবকিছু দেখুন, নেট সার্চ করুন, দেখেন কি যে আশ্চর্য। এক একজন প্রমাণিত কি? এমএলএর পিছনে কতগুলো করে ক্রিমিনাল কেস রয়েছে, ওনাদেরকে দেখতে বলুন। বেশ, আমি রুবিদির থেকে আনসার নেব, আরে তারপর শুনুন, আমি একটু আমাকে সোমেন বাবুর কাছে আসতে হবে। আমি যে প্যানেলে বসে আছি, আমি রুবিদির কাছে যাব, আমি যে প্যানেলে বসে আছি, হ্যাঁ। আমার নামেও প্রচুর কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে পুলিশকে শ্লীলতাহানি অবধি আমার এগেইনস্টে মামলা করা হয়েছে। কেন জানেন? কারণ আমি বাসডনি জেসিবি কাণ্ডে আমি ছিলাম এবং আমি ওখানে নেতৃত্ব দিচ্ছিলাম, সাধারণ মানুষের জন্য লড়াই করছিলাম। বিজেপির এগেইনস্টে আপনারা অনেক রকম কেস করতে পারেন, আপনারা প্রমাণ করতে পারবেন না। কেন বলুন তো? কেন বলুন তো প্রমাণ করতে পারবেন না? কারণ সেই ধক আপনাদের নেই, তাই শুধু কেসটাই করতে পারেন। কারণ আপনারা সবসময় মিথ্যে কেস দিয়ে বিজেপির লোককে ফাঁসানোর চেষ্টা করছেন, বুঝতে পেরেছেন? এবং আপনাদের মতো লোকেদের কাছ থেকে প্রতিনিয়ত সাংসদদের বলুন, বিধায়কদের, অন্য রাজ্যে বলুন, আপনারা বুঝতে পেরেছি, দেশে বলুন, কেউ কারো কথা শুনতে রাজি নয়। আমি একটু সোমেন বাবু, আপনার অমিত শাহ তড়িপার কিনা, সোমেন বাবুর কথাটা তো শুনবেন, আপনার অমিত শাহ তড়িপার কিনা সেটা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী ফাইলটা কোথায় গেল? এরকম করলে দুজনেরই আমি ফেরা ডাউন করতে বলবো। তড়িপার কিনা, গুজরাট থেকে বের করে দেওয়া হয়েছিল কিনা এটা বলুন। গৌরাঙ্গদা প্লিজ, আজকে আমরা গুজরাটে নেই, আমরা বাংলাতে বলছি, গুজরাট থেকে ক্যান্ডিডেট নিয়ে আপনার এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তড়িপার কিনা সেটা বলুন। রুবিদি প্লিজ, আরে গুজরাট থেকে ক্যান্ডিডেট নিয়ে এসেছেন, এত কাজে হবে? রুবিদি দেখুন, আজকে ভোটের অঙ্কে আমি কোনো কিছু মাপতে এখানে প্যানেল ডিসকাশন করছি না। রুবিদি প্লিজ, গৌরাঙ্গদা প্লিজ, আমি সোমেন বাবুর কাছে একটু যাই, একটু কনস্ট্রাকটিভ কথা হোক, তার কারণ এটা তো আমি বারবার বলছি, ট্রাইব টিভি বাংলা প্যানেল ডিসকাশন হয়, এখানে প্রত্যেকের কথা প্রত্যেকে শোনা। আমি বিশ্বাস করি এখানে যারা বসেন তারা প্রত্যেকে বুদ্ধিজীবী, প্রত্যেকের কথা প্রত্যেকে শুনতে নিশ্চয়ই আগ্রহী হবেন তারা, এটা কলতলার ঝগড়া নয়। আমি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু কি বলবেন? শুনতে পাচ্ছেন তো আশপাশের সামগ্রিক পরিস্থিতি সন্দেশকালীর থেকেও বেশি উত্তপ্ত মনে হচ্ছে ট্রাইব টিভি বাংলার এই প্যানেল ডিসকাশন। আসলে সমসাময়িক যে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটু নাড়াচাড়া করলে জনতার আবেগ এবং আমাদের প্রায় খুব এত পরিমাণ ঘটনা বহুলতার জন্য অনেক কিছু বিস্তৃতির অন্তরালে চলে যায়। আসলে আম জনতা বলতে আমরা যা বুঝি, আম জনতা যে প্রতিদিনের জীবনযাপনের যে কষ্ট সহিষ্ণুতা, তাদেরকে নিয়ে দাবার বোরের মতো আমরা দেখেছি সেই নন্দীগ্রামে সূর্য উদয় সূর্যাস্তের মতো রাজনীতি। আমরা শুনেছি যে সেখান থেকে শুরু করে এই হালফিলের বিভিন্ন ঘটনা, সব কিছু মিলিয়ে দেখা যায় যে আম জনতার যে বলা হয় কখনো শাসকের চোখে বলা এই তো তারা খুব ভালো আছে, শান্তিতে আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই শান্তিটা শ্মশানের শান্তি নয় তো, সেই শান্তিটায় নবান্নের হাসি কি তারা ভেতর থেকে আসে? এই প্রশ্নগুলো আসে। দ্বিতীয়ত, আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি তাদের ক্ষেত্রে যে মৌলিক কোশ্চেনগুলো আমরা রাইজ করি বা তৈরি করি, সেখানে আজকে যে কোশ্চেনটা উঠছে সেটা হচ্ছে 1 বছর পরে শাসকের প্রধান শাসক যেমন ওখানে পা রাখলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। একই রকম ভাবে যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে দুর্ভাগ্যের বিষয় বিরোধী রাজনৈতিক দলেরা তারা কিন্তু এই শাসকের গড়ে তোলা যে ন্যারেটিভ বা উপাখ্যান, সেই উপাখ্যানেই বোরের চালের মতো তাদের পথেই পথ হাঁটছেন। তার ফলে তারা বিকল্প কোনো দিশা দেখাতে সক্ষম হচ্ছেন না, বা তৃণমূল স্তরে তারা যেটা বলা হচ্ছিল যে ভোটের বাক্সে দেখা যাচ্ছে না কেন, যে ভোট বাক্সে যে বলেছি যে ত্রিফলা কাজ করে, সেই ত্রিফলা যেমন অনেক ক্ষেত্রে শারীরিকভাবে দেখি আমরা কোষ্ঠকাঠিন্য দূর করে, তেমন ভাবেই এখানে ভোটের যে অঙ্ক
ভোটের ক্ষেত্রে ত্রিফলা ভোট হয়, ভোট করানো হয়, ভোট জড়ো করা হয়। এই ত্রিফলার যে মেকানিজমে যারা পারদর্শী, সেক্ষেত্রে বিরোধী দলরা সেই জায়গায় নেতৃত্ব গিয়ে পৌঁছতে পারছেন না। তার ফলে বারবার একই রকমের কোনো একটা জায়গায় বিরাট পরিমাণে যে আমজনতা, তারা হয়তো বিকল্প খুঁজছে, তারা যে শাসকের আন্ডারে রয়েছে সেই সেখানে দাঁড়িয়ে তারা হাতড়াচ্ছে অন্ধকারে কানাগলির মতো, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা পরিত্রাণ পাচ্ছে না এবং আখেরে তারা সন্ত্রস্ত অবস্থায় একটা বলা যায় একটা অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত আধার, যেটা নাকি আমরা প্রায় শুনে থাকি যে এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। অর্থাৎ নইলে কেন এতদিন পরে 14 বছর শাসন করার পরেও আজকে মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে তাদের উন্নয়নের জন্য 100 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে হচ্ছে? তার মানে হয়তো কিছু ঘটেছিলই, যতই বলা হোক। মানে দিলেও ভালো না দিলেও ভালো, দিলেও ভালো না দিলেও খারাপ, দিলেও খারাপ না দিলেও খারাপ। না না না, সেটা বলছি না, বলুন, বোঝার চেষ্টা করুন। আমি বলছি 14 বছর মানুষের উন্নয়ন কাজ করলেও খারাপ, না করলে তো খারাপই, করলেও খারাপ, তাই তো? মানুষগুলো এতদিন পাচ্ছিল না, মানুষ হচ্ছে সাসপেক্টেড। আপনারা দিলে পরেও মানুষকে সাসপেক্ট করছেন, সন্দেহবাতিকতা হতে বলছেন। মানুষকে সন্দেহবাতিকতার থেকে বেরোতে লাগবে, সন্দেহবাতিকতার থেকে মানুষকে বেরোতে লাগবে। যেখানে মানুষের ওখানে 1400 কোটি 1500 কোটির বিষয় নাই। 14 বছরে বলুন সিপিএম এর সময় কি উন্নয়ন ছিল নন্দীগ্রাম বা সন্দেশখালী, আর বর্তমান সরকারের সময় কি উন্নয়ন হয়েছে সেটা বলুন। আজকে ভেড়িগুলোকে রক্ষা করা এবং মিল চাষে আসে জেলেদেরকে কৃষকদেরকে সুবিধা দেওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এতদিন খাদ্যের সমস্যা মিটিয়েছেন। বলুন, আগে যখন পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, সিপিএম এর সময় পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, সেদিন কি বলছেন আপনারা? পিঁপড়ের ডিম খেয়ে রেখেছিলেন, সেদিন কিছু বলুন। ঠিক কথাটা শুনুন, আমি আলোচনা শুরু করেছি। এই ভূগোলেই যিনি খুন হয়েছিলেন, সেই বরুণ বিশ্বাসের সাংস্কৃতিক যারা খুন করেছিল, সেই খুনেদের সংস্কৃতি বদলে দেওয়ার জন্যই তো মানুষ পরিবর্তনকামী ছিল। আমি বলছি 14 বছরে এই মানুষগুলো কেন 14 বছরে প্রান্তিকতায় অবস্থান করলো? আমার মূল কোশ্চেন এই জায়গায়। বেশ বেশ, আমি অতি দ্রুত রবিদির কাছেও যাবো, কিন্তু তার আগে গৌরঙ্গবাবুর কাছে আমার শুধু সবিনয় আবেদন রয়েছে এবং শুধু কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনি বলছেন 14 বছরে আপনি সিপিআইএম সরকারের সঙ্গে আপনাদের সরকারে ট্যালি করছেন এবং আপনি বলছেন যে খাদ্যের সমস্যা মিটিয়েছেন, স্বাস্থ্যের সমস্যা মিটিয়েছেন, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হতো, এই কথাগুলো আপনারা বলেই থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, একদম ঠিক বলেছেন, খাদ্যের সমস্যা মিটিয়েছেন, তাই জন্য জ্যোতিপ্রিয় মল্লিক এখন র্যাডারে রয়েছে। ঠিক, রেশন দুর্নীতির বিভিন্ন কাণ্ড সামনে আসছে। আপনি স্বাস্থ্যের কথা বলছেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নানান রকম মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়েন। শুধু তাই নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে বেহাল রাস্তা এবং সেখানে পরিষেবা ঠিকঠাকভাবে পৌঁছায় না, আমরা দেখাই, এই ছবিগুলোও দেখাই। ঠিক বলেছেন, সিপিআইএম সরকারের সঙ্গে আপনাদের সরকার অনেক বেশি উন্নয়ন করছে, তাই জন্যই তো মানুষ আপনাদেরকে নিয়ে এসেছিল 2011 সালের পর থেকে। কিন্তু তারপরেও এত ভুরি ভুরি সমস্যা কিসের জন্যে? এত সমস্যা সাধারণ মানুষ কেন বিক্ষোভ প্রদর্শন করেন? কেন এখনো পর্যন্ত বেহাল রাস্তায় আপনারা পথশ্রী প্রকল্প তৈরি করে রাখেন, সেখানে হতশ্রী অবস্থা হয়ে থাকে, সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন? গৌরঙ্গবাবু, তারপরেও আপনি বলবেন শুধু উন্নয়ন হচ্ছে নাকি 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 আবারও শঙ্খ ঘোষের কথা অনুসারে আমাকে বলতে হবে যে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন? কোনটা? দেখুন, এতদিন পরে 30 বেডেরটা গ্রামীণ হসপিটাল 60 বেড হবে, সেটার জন্য এত বছর অপেক্ষা করতে হবে? জ্যোতিপ্রিয় মল্লিককে যখন হচ্ছে ইডি সিবিআই গ্রেপ্তার করেছে, তার 4 বছর আগে থেকে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী হচ্ছে খাদ্য প্রকল্পে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। শেষ করতে দেবেন, আমাদের রিপোর্ট নয় কিন্তু। না, আমি কিছু বলছি না, আপনি বলুন। ঠিক আছে, যে হচ্ছে রেশন কার্ড থেকে শুরু করে রেশনের যত টোটাল যারা ছিল, যারা রেশনের হচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে, এদের কাছে প্রথমে এমনি কোনো লিস্ট থাকতো, কোনো কার্ড ফার্ট ছিল না।
সেই কার্ডগুলোকে সেন্ট্রালাইজ করা, অনলাইন করা, এটা তো এই সরকারই করে দিয়েছে। এবং মানুষের খাদ্য আজকে বস্তায় বস্তায় রেশন নিয়ে যাচ্ছিল করোনার সময়, আমায় হচ্ছে বস্তায় বস্তায় করে রেশন খাবার নিয়ে যাচ্ছিল করোনার সময়, এটাও এই সরকারের সময় করেছিল। তবুও রেশন দুর্নীতি হলো রেশনের ক্ষেত্রে। তখন দেখা গেলো 4 বছরে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী খাদ্যে প্রথম পশ্চিমবঙ্গ, তাহলে খাদ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দাও, যার প্রমাণ কিন্তু এখনো 1-1.5 বছর ধরে চললো, এখনো প্রমাণিত হলো না এবং দেখাও যায় না। এটা অ্যানাদার কোশ্চেন। আমার প্রশ্ন হচ্ছে যখন রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটে যখন বান বয়ে যেত, রাস্তাঘাট দেখা যেত না, পথশ্রী প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দিয়েও তৈরি করা গেছে। বাংলার একদিনে আপনি যদি ভাবেন যে গোটা বাংলাকে যারা 35 বছর শাসন করে গেছিল, তারপরে একদিনে বাংলাটা একদম আমূল পরিবর্তন হয়ে যাবে, তাহলে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী 14 বছর সেম টাইমই 1-2 বছর এদিক ওদিক থাকার পরে গোটা ভারতবর্ষে আজকে কিন্তু তো তলানির দিকে যেত না। যদি তথ্যগুলো তুলে ধরি তাহলে বলবেন যে আবার গৌরাঙ্গ বাবু ওই একই কথাগুলোই বারবার রিপিট। কি বিষয়? আচ্ছা, হ্যাঁ, বারবার একই কথা রিপিট করে। যাই হোক, ছাড়লাম, সেই কথাগুলো বাদ দিলাম। এবার বললাম যে স্বাস্থ্যের কথা বলছেন, স্বাস্থ্য এখনো আমাদের কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, কদিন আগে বের হলো কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য কিন্তু 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষে। এবং দুয়ারে সরকার রাষ্ট্রপতির মাধ্যমে বলছে যে গোটা ভারতবর্ষের মধ্যে এই ধরনের প্রকল্প তৈরি হয়নি, এবং রাষ্ট্রপতির মাধ্যমে কদিন পরে হচ্ছে দুয়ারে সরকারে পরিষেবা। তাহলে কি দুয়ারে সরকার এতদিন ধরে 4 বছর ধরে যে মানুষগুলো বলছে রাস্তার সমস্যা বা স্বাস্থ্যের সমস্যা, বেডের সমস্যা, তাহলে দুয়ারে সরকারে কি তারা লিপিবদ্ধ করতে পারে নাই? আমার প্রশ্নটা, দুয়ারে সরকারে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুয়ারে সরকার তো চলছে 2 বছর 3 বছর 4 বছর ধরে, 2021 থেকেই চলছে, 21 থেকে চলছে, এখনো চলছে। তো এই সমস্যাগুলো দেখুন, একটা মানুষকে বুঝতে লাগবে, হ্যাঁ কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। একটা বড় সরকার চলছে দীর্ঘদিন ধরে, একদিনে আপনি 10 কোটি 15 কোটি 20 কোটি মানুষকে একদিনে পরিষেবা দিয়ে সব দিক দিয়ে উন্নয়ন করে একদম আকাশ পাতালে দাঁড় করিয়ে দিবেন। এবং যেখানে হচ্ছে 1,85,000 কোটি টাকা বাম সরকার, আগের সরকার ঋণ রেখে গেছে, সেটাকে এই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, অন্য কেউ হলে পালিয়ে যেত। এবং তার পাশাপাশি কেন্দ্র সরকার ঘর বানানোর টাকা দেয় না, স্বাস্থ্যের, এগুলো তো যৌথ বিষয়, স্বাস্থ্য তো শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। এবং বাংলার প্রাপ্য টাকা জিএসটি বাবদ কেটে নিয়ে যাওয়া টাকা, সেই টাকাও পর্যন্ত দিচ্ছে না। তাহলে বাংলাকে বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। বাংলার এই মানুষগুলোকে যে চিত্র, আমরা চাই না এই চিত্রগুলো দেখাতে, আমরা চাই না এই চিত্রগুলো হোক, কিন্তু আমাদের কথা, তাহলে কেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে এই অবস্থান বিক্ষোভ করতে হলো এবং সভা করতে হলো, যেটাতে আমরাও গেছিলাম। আপনাকে টানা বলতে দিয়েছেন। গৌরাঙ্গবাবুর কাছে আরেকটা প্রশ্ন করলে পরে রুবিদি একেবারে সুযোগ পাবে না, কিন্তু আমাকে একটু প্রশ্ন করতেই হচ্ছে। রুবিদি, আপনার সময় নিয়েই আমি একটু একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন আপনাদেরকে আবাসের টাকা দেওয়া হয় না, সব মানছি কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করলে সাধারণ মানুষের অনেকটা উপকৃত হন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আবাসের এত কিছু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, ধর্ণা প্রদর্শন করছেন, অবস্থান প্রদর্শন করছেন, সব মানছি। এখনও পর্যন্ত যারা বিশেষ করে কেন্দ্র সরকার বলছে যে আবাসের টাকা বিভিন্নভাবে নয়ছয় হয়েছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস ঠিক কী স্টেপ নিয়েছে একটু বলবেন? মানে এই বিশেষ করে আপনাদের অন্তর্নিহিতভাবে, আপনাদের ভেতরকার কজন নেতা বা কজন মন্ত্রী যাদের এগেনস্টে এই বিষয়গুলো আসতে পারে, সেরকম কতগুলো ট্যালি আপনারা করেছেন এখনও পর্যন্ত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলছেন যে সত্যি তো মাত্র 13 বছরের একটি সরকার, সেই সরকার সব কিছু একবারে করে ফেললে কী করে হবে? সব কিছু একবারে করা সম্ভব নয়। তার মানে আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন, যেন পরের বার প্রতি বছর আপনারা একটা করে কাজ বাকি রাখবেন আর তারপরে সেটাকে প্রতিশ্রুতি দেবেন যে পরের 5 বছরে সেটা করে দেবো। সাধারণ মানুষকে অলওয়েজ এরকম প্রতিশ্রুতি দিয়ে যাবেন আর ভোটটা নেবেন এবং তারপর চলে যাবেন, এটাই কি? তাই যদি একটু কড়া প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। ডেফিনেটলি তাই, এটা তো রাইট, সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে তাই যদি হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলেন, সে 500,000 টাকা করে দেওয়ার, সেটাকে তিনি 2021 সালে ভোটের সময় বুঝতে পেরেছিলেন যে মেয়েদেরকে স্বাবলম্বী করতে গেলে পরে, মেয়েদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে গেলে পরে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তা মেয়েদেরকে স্বাবলম্বী করতে গেলে পরে লক্ষ্মীর ভাণ্ডার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে।
আরে কোনো না কোনোভাবে সে জমিয়ে নিয়ে কোনো ছোটোখাটো কাজও করতে পারে, বিভিন্নভাবে করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এদেরকে মর্যাদা দেওয়ার যে কথাটা বলেছিলেন সেটা তাহলে পূরণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তাহলে আপনার কথা মতো বলতে হয়। না Definitely না। আপনি টাকা দিয়ে সবকিছু উন্নয়নের ভাগ করেন। দেখুন বিষয়টা হচ্ছে এটা অর্থনীতি। টাকা দিয়ে আপনি উন্নয়ন প্রকাশ করেন। কটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে? আমাদের বেকারত্ব কতটা ঘুচেছে? আমাদের যে প্লিজ আপনি একটু আমাকে বলে দিন কটা মহিলা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে চাকরি পেয়েছে? আমি বলি আপনি মহিলা উন্নয়ন নিয়ে কথা বলছেন তো, আপনি মহিলা উন্নয়ন নিয়ে কথা বলছেন, কতজন মহিলা এখনো পর্যন্ত চাকরি পেয়েছে এই বেঙ্গলে? শুধু তাই নয়, আপনাকে তো শুধু তাই নয়, কোশ্চেনগুলো করে নিন। হ্যাঁ প্লিজ, আমার প্রশ্ন ছিল শুধুমাত্র দ্বিতীয় প্রশ্নটা উত্তর নয়, প্রথম প্রশ্নটা উত্তর দেবেন, ভুলে যাবেন না ওটা। না, প্রথম প্রশ্নটা আরেকবার করে দিন। প্রথম প্রশ্নটা যারা এতদিন পর্যন্ত বারবার করে বলছেন যে আবাসের ক্ষেত্রে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, আপনারা নিজেরা ভেতরে কোনো রকম আলোচনা করেছেন যে কারা এটার সঙ্গে যুক্ত হতে পারে বা তাদের এগেনস্টে কোনো রকম স্টেপ নিয়েছেন? আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, তাদের জন্য তাদের যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের সাথে দেখা করা হয়েছে, লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। ওনারা বলছেন দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি প্রমাণের জন্য কেন্দ্রীয় টিম এসেছে, কেন্দ্রীয় টিম এসে দেখে গিয়ে ঘুরে গিয়ে দেখছে কিছুই পায়নি, অশ্বডিম্ব পেয়ে যাচ্ছে। কেন্দ্রীয় টিম একদম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জানিয়েছে আবাসের দুর্নীতি হয়েছে। একেবারে অন্তিম দিকে যাচ্ছি, পালস আপ করবেন। আমি বলিনি, আপনি কনস্ট্যান্টলি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন। আপনার সময়টাতে একটু বলবেন। তো সব ক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষেত্রে যা হয়, যেটা করা উচিত শুধুমাত্র বাংলাকে ছোট করার জন্য, বাংলায় পলিটিক্স করার জন্য এবং ভোটের রাজনীতি এবং বিজেপিকে স্ট্যান্ড করানোর জন্য কেন্দ্রীয় সরকার যা যা প্রোপাগান্ডা খেলা দরকার প্রত্যেকটা প্রোপাগান্ডায় ফলসলি অ্যালেস করে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাতে স্ট্যান্ড হতে পারছে না। এটা প্রত্যেক ক্ষেত্রে বলবো, বাংলা 1 নম্বর স্থান, মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে পথ দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেল, ওনাদেরই মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লাডলি বাহন করে দিয়ে প্রকল্প চালু করেন, মানুষের কাছ থেকে ভোট নিয়ে যান, ভোটটা পার হয়ে যায়, তারপরে শিবরাজ সিং চৌহান ওটাকে বন্ধ করে দেন। একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি আমি, এবার তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমার প্রশ্ন থাকবে রুবিদির কাছে। রুবিদি, আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এখন শেষ আমার কাছে একদম সময় নেই, আমি প্রশ্ন সংযোজন করবো, আপনাকে বলার সুযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার উপর জঙ্গি আক্রমণ হতে পারে এটা জেনেও একেবারে সীমান্তবর্তী এলাকাতে সন্দেশখালীতে গিয়ে বিরোধী দলনেতাকে সভা করতে হলো, খুব দরকার ছিল নাকি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নিজের সেফটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভুল করছেন। ওখানে একটা মানুষ সুরক্ষিত নয়, সেখানে বিরোধী দলনেতা কি করে ঘরে বসে থাকতে পারে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, যেখানে সন্দেশখালীর বর্ডার থেকে বাংলাদেশ বেশি দূর নয়, সেখানে কি করে বিরোধী দলনেতা বসে থাকতে পারে? আর উনি নারী স্বাবলম্বীর কথা বলল, এখানে 10,000 স্কুল বন্ধ করে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের রাস্তায় দাঁড় করিয়ে মহিলাদের ভাতা দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে 2000-এর বেশি কলকারখানা চলে গেছে, বন্ধ হয়ে গেছে কলকারখানা। এভাবে স্বাবলম্বী করতে চাইছে পশ্চিমবঙ্গের নারীদেরকে, পশ্চিমবঙ্গের পুরুষদেরকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানানো উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা ছাড়া আর কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেশন থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে প্রত্যেকটি স্তরে দুর্নীতি করেছে, কয়লা বালি প্রত্যেকটি স্তরে দুর্নীতি করেছে। সুতরাং 2026-এ মানুষ যেন আর ভুল না করে, মানুষকে বুঝতে হবে যদি কিছু পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করতে হবে, তবেই রাজ্যে সমস্ত কিছু সুরক্ষিত থাকবে এবং সবকিছু স্বাবলম্বী হবে। আমি সোমেন বাবুর কাছে যাবো অতি দ্রুত। সোমেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এটা মনে রাখতে হবে, আমি যেটা বলবো শেষ কথা সেটা হচ্ছে যে ক্ষমতা কখনো একটা মামাবাড়ির বোমা নয় যে যখন তখন যে কাউ দিয়ে দেবে। অর্থাৎ ক্ষমতা অর্জন করতে হলে, ক্ষমতা পরিবর্তন করতে হলে বিরোধী দলদের আরো বেশি সক্রিয়ভাবে তৃণমূল স্তরে আসতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ঠান্ডা ঘরের চ্যানেলে বসে বিতর্ক সভায় নয়, তাদেরকে মাটির কাছের মানুষ মাটির কাছে চায়। শুভেন্দু অধিকারী ওখানে গেছে, সেটা মনে রাখতে হবে। আমরা পশ্চিমবঙ্গে যতবার পট পরিবর্তন দেখেছি, সেখানে দেখেছি বিরোধী দল হিসাবে নেতা বা নেত্রীদের সেখানে দাঁড়িয়ে নিজের জীবনকে বাজি রেখে
সে জনগণের পাশে দাঁড়িয়েছে। সুতরাং এই স্যাক্রিফাইসিং মানসিকতা যদি বিরোধী দলনেতাদের থাকে, তবেই আগামী দিনে পশ্চিমবঙ্গ একটি সুস্থ গণতন্ত্রের দিকে যাবে। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। গণতন্ত্র আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, আমাদের সন্দেশখালিতে যে ঘটনাগুলো দেখানো হয়েছিল বা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা ছিল, প্রমাণিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর পরে গেছেন কি একদিন পরে গেছেন সেটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সমস্ত কিছু প্রশাসনিক খবর দিয়ে সমস্ত কিছু সবসময় দেখেছেন এবং পুলিশের পর পুলিশ সেখানে পাঠিয়ে দিয়ে মানুষকে সুরক্ষা দিয়েছেন। সেই সময়টাতে কিন্তু বহিরাগতরা, বিজেপির পাঠানো দুষ্কৃতীরা ঝাড়খণ্ড, বিহার থেকে বা বাইরে থেকে এসে সেখানে নারীদেরকে ধর্ষণ করে দিয়ে চলে যেতে পুলিশ সেগুলোকে করতে দেয় নাই। বিজেপি আরো বেশি ধ্বংসাত্মক লীলা সেখানে ভোটের রাজনীতি করবার জন্য করতে পারত, কিন্তু সেটা করতে পারে নাই। সাধারণ মানুষকে কিন্তু সুরক্ষা দিয়েছেন কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষজন। ওখানে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হচ্ছে উন্নয়নে নিয়ে কোনো প্রশ্ন নেই। এগুলো ভোটের আগে রাজনীতি করবার জন্য করেছিল। ভোট পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বিজেপি আর কোনোদিনও ওখানে যাবেও না, ভোট শেষ ওদের, সময় শেষ। রুবিদি, আমি বিশ্বাস করি আপনি আনইন্টারাপ্টেড শব্দটার অর্থটা জানেন এবং আপনি আমার সঙ্গে প্যানেল ডিসকাশনে অনেকবার বসেছেন এবং এখানকার প্রোটোকলটা জানেন। একজন ব্যক্তি যখন একেবারে শেষ লগ্নে রয়েছে তিনি বলছেন, আমি বারবার বলছি আনইন্টারাপ্টেড, তা সত্ত্বেও আপনি বলছেন। আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম রুবিদি। আপনাদের 3 জনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় এসে সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত সন্দেশখালিতে যা বললেন গৌরাঙ্গদা, 1 বছর পরেই গিয়েছেন কিংবা 10 দিন পরেই গিয়েছেন, প্রসঙ্গ উঠছে তিনি গিয়েছেন। সত্যি তিনি গিয়েছেন? আদৌ সাধারণ মানুষ সেখানে সুরক্ষিত? তা তো বলবে সময়। সাধারণ মানুষ ঠিক তার বিচার করে নেবে। এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।